الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে অরাজনৈতিক সংগঠন হিসাবে সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং জাতির সামনে একটি সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা নুরুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমার পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আমি ফজলুল করিম কাসেমি, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি। আমার বাম পাশে হযরত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওনার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির ডক্টর আহমদ আব্দুল কাদের। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির এবং বেফাকুল মাদারিসুল আরবিয়ার মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েব আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহু। তার বাম পাশে যিনি আজকের বক্তব্য পাঠ করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম জাহাদি দামাত বারাকাতুহু। তার বাম পাশে প্রবীণ আলেম দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা আবুল কালাম দামাত বারাকাতুহু। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মামুনুল হক। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ। তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হযরত মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। পিছনের সারিতে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম সদস্য মুফতি সাখাওয়াত হুসাইন গাজী, সহকারী সাংগঠনিক সম্পাদক। তার পিছনের সারিতে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম সদস্য হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। হেফাজতে ইসলাম বাংলাদেশে তার ডাইন পাশে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমি। তার বাম পাশে রয়েছেন হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা জসিম উদ্দিন। তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা শফিক উদ্দিন। তার ডাইন পাশে রয়েছেন হযরত মাওলানা জালাল আহমদ। তার ডাইন পাশে রয়েছেন মুফতি শরীফুল্লাহ। তার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মুসা বিন ইজহার। তার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা ফয়সাল আহমদ।
তার ডাইন পাশে রয়েছেন মাওলানা ইলিয়াস হামিদি। আরো বিভিন্ন এলাকা থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত এখানে নেতৃবৃন্দ রয়েছেন এবং নারায়ণগঞ্জ থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মাওলানা ফেরদাউসুর রহমান। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে হেফাজতের পক্ষ থেকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা নুরুল ইসলাম জাহাদি দামাত বারাকাতুহু। বিসমিল্লাহিররহমানিররহিম। দেশে বিদ্যমান অস্থিরতা ও উদ্ভূত পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় হেফাজতে ইসলাম বাংলাদেশের বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের ডাকে সাড়া দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সাহেবুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ, জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারক অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আমিরে হেফাজতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আর্জিতে মদিনা সনদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে, যা এক ভয়াবহ ও সুদূর প্রসারী চক্রান্তের সুস্পষ্ট আলামত, যা শুধু হেফাজতে ইসলাম এর আমির পর্যন্ত সীমাবদ্ধ বলে আমরা মনে করি না, বরং এটা সরাসরি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে। সুতরাং আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহান সর্বজন শ্রদ্ধেয় আলেম সমাজের বিরুদ্ধে লাগামহীনভাবে অভদ্র ও শোভন বক্তব্য দিচ্ছেন এবং বিশুদ্ধাকার করছেন। তারা মরহুম সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই সহ দেশের শীর্ষ উলামা ইকরামের বিরুদ্ধে মিথ্যা ও জঘন্য কটূক্তি করছে, ঘৃণা ছড়াচ্ছে। এতে দেশে শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলন থেকে সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শান্তির ধর্ম ইসলামের বিস্তার,
মানুষের নৈতিক উৎকর্ষতা বৃদ্ধি ও ঈমান আমলের উন্নতি সাধনে আবহমান কাল থেকে শীতের মৌসুমে দেশে সর্বত্র অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ভূমিকা সর্বজন বিদিত। এই সময়ে কওমি মাদ্রাসাগুলি তাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠান করে থাকেন। মানুষকে হিদায়াতের পথে চলার আহ্বান ও সৎ সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধকরণে উলামায়ে কেরাম তাদের ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন। অথচ নানা অজুহাতে এই সকল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বিঘ্নে ওয়াজ মাহফিল আয়োজনের পথে ইসলাম বিদ্বেষী প্রশাসনিক বাধা বিপত্তি সমূহ তুলে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যাদান ও গুমরাহির পথ পরিহারের আহ্বান জানানো আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য। কোনো ব্যক্তি বিশেষ, সংগঠন বা সরকার আলেমদের এই কর্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না। আমরা আশাবাদী যে কোরআনের শিক্ষা ও দ্বীনি তালিমের দেশে আল্লাহ খাস রহমত নাজির হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্বিপাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও এর সংযোগ সড়কের গোড়ায় রাজধানীর ধোনাইপাড়ে নির্মিতব্য ভাস্কর্য দেশের সর্বত্র বিতর্ক তৈরি করেছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যে শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইসলাম সম্মত নয় বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয়, যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আলেম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামী আকীদা, ঈমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহির পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। দেশ বরেণ্য আলেমদের এই শান্তিপূর্ণ যৌক্তিক উপদেশ এবং দাবিকে বিতর্কিত করার জন্য কুষ্টিয়ায় কে বা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। হেফাজতে ইসলাম এভাবে নিজ হাতে আইন তুলে নেওয়া কিংবা গোপন তৎপরতার পথ অনুসরণ ও অনুমোদন করে না। এটা জানা থাকার পরেও সরকার, ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদ্বেষী একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় উলামায়ে কেরাম ও হেফাজত নেতৃবৃন্দের উপর চাপিয়ে দিয়ে তাদেরকে ঘায়েল করার অপচেষ্টা করছে। আমরা ষড়যন্ত্রের এমন ঘৃণিত পথ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আশা করব আজকে সাংবাদিক সম্মেলনের পর উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার স্বার্থে দেশের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে উল্লেখিত সমস্যাগুলি সমাধানে সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আল্লামা নূর হোসেন কাসেমি, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, পক্ষে আমি নুরুল ইসলাম, নায়েব আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইয়েরা, আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। উত্তর দিবেন আমাদের নির্ধারিত মুরব্বীদের মধ্যে হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা মাহবুবুর রহমান। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। শুনতে পাচ্ছেন? জি বলেন। সমস্যা হবে। হুজুর, আমার প্রশ্নটি হচ্ছে, আপনি লিখিত বক্তব্যে বলেছেন যে কুষ্টিয়ায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার দায় আপনাদের উপর চাপানো হচ্ছে বা সেটার একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনার বক্তব্য যদি আমি বুঝে থাকি আপনি সেটি বুঝাতে চেয়েছেন।
কিন্তু আমরা যে সিসিটিভির ফুটেজ দেখেছি সেখানে দেখা গেছে দুজন মাদ্রাসার ছাত্র এসে ভাস্কর্যটি ভাঙচুর করেছে এবং পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে সেখানকার মাদ্রাসার দুজন ছাত্র এবং শিক্ষক মোট 4 জন এই ঘটনার সঙ্গে জড়িত। তাহলে আপনারা কিভাবে বলছেন যে এটি একটি ষড়যন্ত্র করে আপনাদের উপর দায় চাপানো হচ্ছে? তারা তো মাদ্রাসার ছাত্র এবং তারা বলেছে জনাব মাওলানা মামুনুল হক এবং আপনাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন ভাস্কর্য ইস্যুতে তার দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কাজ করেছেন। সেক্ষেত্রে আপনারা কেন বলছেন যে আপনাদের উপর ষড়যন্ত্র করা হচ্ছে? প্রভাবিত হয়ে বলছে যারা ভাস্কর্য এখানে ভাঙছে এবা কারা, তাদের কথায় প্রভাবিত না মামুনুল হক সাহেবের কথায় প্রভাবিত? আমাদের দোষারোপ করলো না, কখন করছে? তো এটার জন্য তো মামুনুল হকের বক্তব্য বা আমাদের বক্তব্যকে উস্কানি সেই প্রভাবে প্রভাবিত হইয়া ভাস্কর্য ভাঙছে, এই কথা কি আমাদের দায়ী করা হয় না? নিশ্চয়ই এটা আপনাকে প্রশ্ন করতেছি। আপনি নিজের মুখে বললেন যে আমরা উস্কানির কারণে তারা ভাস্কর্য ভাঙছে, তো আমাদের দায়ী না করা কিভাবে হলো? দায়ী তো করলো না। যদি আপনাদের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ভাস্কর্য ভাঙচুর করে, এটা কি আপনারা জান কিনা? আমরা পরিষ্কার বলছি, আমরা জানি না। যখন আমাদেরকে দায়ী করা হচ্ছে বা ঘটনা ঘটছে সবাই জানে, আমরা জানছি। আমাদের পরিষ্কার কথা আজকের বক্তব্যের মধ্যে এটা রয়েছে যে এইটা গোপনে বা ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে যে কোনো ভাবে আইন হাতে তুলে নেওয়ার জন্য হেফাজতে ইসলাম বা উলামায়ে কেরামরা এটা অনুমোদন করে না। এটা জানাই দেওয়ার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনারা কি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চান কিনা? বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আমরা জানার দরকার তো নাই। যেখানে ঘটনা ঘটছে সেখানে পুলিশ আছে, সরকারি দায়িত্বশীল আছে, তারা তদন্ত করবে, দোষী ব্যক্তিদের শাস্তি দিবে, সেটা আমরাও চাই। কারণ আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা না। পুলিশের পক্ষ থেকেই তো বলা হয়েছে কাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তারা সেটা তারা করবে। তারা যখন বলছে তারা সেই রিপোর্ট করবে, অভিযোগ দায়ের করবে, বিচার হবে। এটা তো আমরা তার বিপক্ষে না। দোষী যদি আপনাদের কেন্দ্রীয় কেউ হয়, এটা কি মেনে নেবেন? আমাদের কেন্দ্রে কেউ নাই হয় মানে নিব, এটা তদন্তে যদি আসে সম্ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়। তদন্ত যদি আসে, এটা যদি তদন্ত হয় তখন দেখা যাবে তদন্ত কিভাবে করলো। এখানে তো তদন্তের মধ্যে দেখা গেছে ঘটনা ঘটছে 3 তারিখ, ওই কি বলা হয় ওইটার রিপোর্ট আসছে 5 তারিখে, সিসি ক্যামেরা 5 তারিখে রিপোর্ট দিতেছে। আর এখানে যে লোকগুলি গেছে এটা আমরা বলার দরকার নাই, তবু আপনারা যখন বলতেছেন দেখা গেছে এগুলি চিকন চিকন, 1 দিন 2 দিনের ভিতরে এত বড় বড় মোটা হইলো কেমনে? এইটা এক কথা। দ্বিতীয়, তাদের দাড়ি ছিল না, এই ছবি দেখা গেছে ওই সিসি ক্যামেরা যে ছবি, তাদের দাড়ি ক্যামেরা ছিল না। যে লেবাস পড়ছে সেই লেবাসের লোকে তাদের বডিটা খাপ খায় না। এরা যে মানুষে উঠতে দেখা গেল, নামতে দেখা গেল না। এই ধরনের অনেক কিছু তদন্ত তো আমাদেরও আছে। তারপরে দেখা গেল যাদের গ্রেফতার করলো তাদের মুখ বড় দাড়ি, এই মোটা মোটা একদম। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন উঠেছে যে এই যে আপনারা ভাস্কর্যের বিরোধিতা করছেন, তো এই যে বিভিন্ন কাজে আপনারা ছবি ব্যবহার করেন, ইভেন্টে এই যে আজকে আপনাদের প্রোগ্রামে দেখাবে, বিভিন্ন জায়গায় দেখাবে, এই বিষয়টা দাঁড়ায় বললে না দেখলে বুঝতে পারবেন। আপনি বলেন, শুনতেছে তো আপনাকে। কথা উঠেছে বিভিন্ন আপনাদের হ্যাঁ বলেন। একটা কথা উঠেছে এই যে আপনারা ভাস্কর্যের বিরোধিতা করেছেন, এই যে আপনাদের আজকের প্রোগ্রামটা টেলিভিশনে দেখাবে এবং বিভিন্ন কাজে আপনারা যে ছবি ব্যবহার করেন, এটা কি শরীয়তে কি অ্যালাউ করে? মূল একটা কথা হইল যে ভাস্কর্য শরীয়ত অ্যালাউ করে কিনা। ওলামায়ে কেরাম আমাদের দেশের বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে এবং ব্যাপকভাবে শুনছে ওলামায়ে কেরাম
এই ব্যাপারে একমত হয়ে ফতোয়া দিয়েছেন এবং এটার সাথে সকলেই একমত এবং এই বিষয়টা পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে যে ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, হারাম। বাকি অন্যান্য যেটা বললেন যে ছবি আমরা উঠাই, পাসপোর্টের জন্য আমরা উঠাই, শরীয়তে বিশেষ প্রয়োজনে ছবি সুযোগ রাখা হয়েছে। এজন্য ওইটাকে দিয়ে এটা যেটা সম্মিলিত ঐক্যবদ্ধ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে, এটার উপরে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। এটা যেটা আপনারা উঠাচ্ছেন এটা অস্থিতিশীল ছবি, এটা জরুরতের প্রয়োজনের খাতিরে এটা করা যাচ্ছে, কিন্তু ভাস্কর্য আর এটাকে একসাথে তুলনা করা যায়। সেকুলার শব্দের আড়ালে ইসলাম বিদ্বেষীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে প্রস্তাব করেছেন। এই নিয়ন্ত্রণের পদ্ধতিটা কি হতে পারে? নিয়ন্ত্রণ কে করবে? সরকার জি জি, আমরা প্রত্যেক স্বাভাবিক বলতেছি, আমরা মনে করি সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের থেকে অনেক ভালো জানেন। অর্থাৎ আমরা আমাদের আবেদনটা জানাচ্ছি দেশের স্থিতিশীল স্বার্থে এদেরকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সরকার তার সুবিধা মতো, তার নিয়ম মতো সেটাকে ব্যবস্থা গ্রহণ করবে। জনাব মাহমুদুল হক, আপনার কাছে একটি প্রশ্ন আছে। আপনারা সম্প্রতি একটি ফতোয়া দিয়েছেন সম্মিলিতভাবে, সবাই একমত পোষণ করে যে ভাস্কর্য ইসলামে শরীয়তসম্মত নয়। কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় হয়েছে আরো 10 বছর আগে বা 15 বছর আগে যে ফতোয়া বাংলাদেশে বৈধ নয়। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনি মনে হয় সর্বশেষ রায়টা আপনার জানা নেই, ওটা আগেরটা বলছেন। পরবর্তী লাস্টে সর্বশেষ যেটা পরবর্তীতে শুনানি হয়েছে, শুনানি হইয়া যারা ফতোয়া দেওয়ার আপিল হয়েছে, আপিল হওয়ার পরে ফতোয়া দেওয়ার যারা যোগ্য সনদধারী মুফতিরা তারা ফতোয়া দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। এটাই সর্বশেষ তাদের রায়, সুপ্রিম কোর্টের রায় এটা। জি, আমাদের এখানে অ্যাডভোকেট আছেন, ওনাদের সামনে সবাই বিষয়গুলা যে একটা পর্যায়ে হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করছিল, এর পরবর্তীতে আপিল হয়েছে, আপিলে ফতোয়া যারা দেওয়ার অধিকার রাখে, যারা যোগ্য সনদধারী মুফতিরা ফতোয়া দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় হয়েছে। এখন আপনারা যে ভাস্কর্যের বিরোধিতা শুরু করেছিলেন, ধোলাইপাড়ের যে বসানো হওয়ার কথা, সরকারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে এই ডিসেম্বর মাসেই সেখানে ভাস্কর্য স্থাপন হবে। এই বিষয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে? আমাদের তো প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যে ব্যক্ত করেছি, ব্যক্ত করছি এবং আমরা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা প্রধানমন্ত্রীর কাছে পত্র দিয়েছি এবং আমাদের মুরব্বীদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দায়িত্ব এই চেষ্টা করা, বাকিটুক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ব্যস্ত, আর সরকার তার দায়িত্ব। এবং বাবুনগরীর নামে যে মামলা হয়েছে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা আমাদের এক তো হলো আইনত আমরা এই মামলা আমরা মোকাবেলা করছি এবং করব। পাশাপাশি যেহেতু এটা একটা মিথ্যা মামলা, আমরা আশা করি যে পিবিআই যে তদন্ত, সেই তদন্ত এই মামলা আগাবে না বলে আমরা আশা করি এবং পুলিশের কাছে, কোর্টের কাছে আমরা কি করি এবং সরকারের কাছে আমরা আমাদের দাবি জানাই যে এই মিথ্যা মামলা, বানোয়াট মামলা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার একটা ষড়যন্ত্রমূলক মামলা, এই মামলার জন্য অতি দ্রুত প্রত্যাহার করা হয়। হুজুর, আরেকটা বিষয় আমি সবশেষে জানতে চাই, দেশের যে পরিস্থিতি তাদের মনে হচ্ছে যে যে কোনো সময় সংঘাত তৈরি হতে পারে, তো সেই জায়গা থেকে আপনারা একটি পক্ষ, সরকারের আরেকটি পক্ষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের শান্তি শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, স্বাভাবিক থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি দায়িত্বশীলতার পরিচয় দেবেন কিনা? বিশেষ করে আপনাদের যে সমস্ত বক্তব্য, অত্যন্ত আক্রমণাত্মক কয়েকটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেই সমস্ত আক্রমণাত্মক বক্তব্য যাতে আর কেউ না দেয়, স্বাভাবিকভাবে কথা বলে, সেই বিষয়টি আপনারা দেখভাল করবেন কিনা? আমরা অতীতেও সংযত ছিলাম। আইন আমাদের নিজ হাতে তুলে নেওয়া এটা আমাদের কখনোই, আমরা এই পথে চলি না। আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা যেন ভোগ করতে পারে সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করছি
যে সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান যেন সুন্দর মতো সমাপ্ত হয়। এবং আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি 90% মুসলমানের দেশে ইসলাম পালনের স্বাধীনতাও থাকা এটা অপরিহার্য বিষয়, এটা সরকারের উপরে দায়িত্ব। ধন্যবাদ। আচ্ছা, আপনি বললেন যে সরকারের মধ্যে আলোচনা চেষ্টা হচ্ছে, তো এরকম কি সিদ্ধান্ত হয়েছে কবে নাগাদ এই আলোচনা হবে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা ইচ্ছা প্রকাশ করলেন আলোচনার জন্য, তো সেই সময়টা কি ঠিক হয়েছে? না, সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোনো বৈঠকের ব্যবস্থা হবে। তো ঠিক আছে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিকতার সাথে এখানে সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই।